বন্ধুরা, কেমন আছেন সবাই? সেদিন চৈত্র মাস উপন্যাসের পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। চলুন শুরু করা যাক। মীরা বলল, কেন শুধু শুধু গালাগালি করছো? ওই প্রসঙ্গটা বাদ দাও না। শফিক বলল, তোমার রান্না সারতে মনে হয় দেরি হবে, আমাকে এক কাপ চা দিও। শরীর ঠান্ডা মেরে গেছে, চাটা যেন কড়া হয়, তুমি পাতলা চা বানাও, খেতে ভালো লাগে না। মীরা বলল, এখন চা খাওয়ার দরকার নেই, খিদে নষ্ট হবে। তুমি ঘড়ি ধরে বসে থাকো, আমি ঠিক 20 মিনিটের মাথায় খাবার দেব। শফিক বলল, চা দিতে বলেছি, চা দাও, আমার খিদে নষ্ট হবে কি হবে না এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। মীরা বলল, মেজাজ খারাপ কেন? শফিক বলল, মেজাজ ঠিক আছে, তুমিও দেখি বুড়োর মতো বেশি বেশি কথা বলছো, এত কথা বললে রান্নাটা করবে কখন? শফিক খুবই তৃপ্তি করে খাচ্ছে, এত দ্রুত খাচ্ছে যে মীরার ভয় ভয় করছে। ভাত কম পড়ে যাবে না তো? এখন সে যদি বলে আরেক চামচ ভাত দাও, ঝোল দিয়ে খাবো, তাহলে মীরা ভালো বিপদে পড়বে। হাঁড়িতে কোনো ভাত নেই, তার নিজের প্লেটে আছে। শফিক যে মানুষ, মীরা যদি নিজের প্লেট থেকে ভাত তুলে দেয় সে খাবে না। মীরা বলল, মাছটা ফ্রেশ ছিল। শফিক বলল, রান্না খুব ভালো হয়েছে, তুমি একদিন আমাকে ইলিশ মাছ রান্না শিখিয়ে দিও। তুমি রান্না শিখে কি করবে? বুড়ো যে কোনো একদিন বলে বসতে পারে, বাবুল হাবুল কাবুল, ইলিশ মাছ রান্না করো। উনি খামাখা তোমাকে ইলিশ মাছ রান্না করতে বলবেন কেন? তুমি দেখি ভদ্রলোককে মাথা থেকে দূরই করতে পারছো না, ওনাকে মাথা থেকে অফ করো তো। শফিক বলল, আচ্ছা যাও, অফ করলাম। নিশো খেয়েছে? না, এক গাদা লিচু খেয়েছে, পেটে খিদে নেই। লিচি এলো কোত্থেকে? মঞ্জু মামা এনেছিলেন, রাজশাহীর লিচু। তুমি খাবে? এনে দেই? না, খাও না, খুব মিষ্টি, পোকা নেই। তুমি তো এই সিজনে লিচু খাওনি, বললাম তো খাবো না। তুমি না খেলে নাই, আমি খাবো। এই শোনো, আমি আর পাতের ভাত খেতে পারছি না, ভাত নষ্ট হবে, তোমার প্লেটে তুলে দেই। শফিক কথা না বলে প্লেটেই হাত ধুয়ে ফেলল, বোঝাই যাচ্ছে সে খুব রেগেছে। রাগের কারণ মীরা খানিকটা ধরতে পারছে। মীরা বলল, পান খাবে? পান দেই। পান পেয়েছো কোথায়? মঞ্জুমামা পান খেতে চাইলেন, দোকান থেকে কয়েক খিলি পান আনাতে বললেন, তোমার জন্য 2 খিলি রেখে দিয়েছি, তুমি তো মাঝে মধ্যে পান খাও। শফিক সিগারেট ধরালো, সে কঠিন চোখে মীরার দিকে তাকিয়ে আছে। মীরা বলল, এরকম করে তাকিয়ে আছো কেন? শফিক বলল, তুমি খাওয়া শেষ করো, তোমাকে একটা কথা বলবো। আমার খাওয়া শেষ, কি বলতে চাও বলো। শফিক থমথমে গলায় বলল, তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, মঞ্জু নামের এই লোকটি যেন বাসায় না আসে। ওনাকে আমি মামা ডাকি। মামা আঙ্কেল এইসব আমাকে শেখাবে না। মীরা বলল, উনি যদি বেড়াতে আসেন আমি কি বলবো? বলবো বাসা থেকে বের হয়ে যান? হ্যাঁ বলবে। মীরা ছোট নিঃশ্বাস ফেলে বলল, অতি তুচ্ছ জিনিসকে বড় করে দেখার তোমার স্বভাবটা এখনও গেল না। তুমি লেখক হলে ভালো হতো, তিলকে তাল করতে পারতে। মুখ ভোঁতা করে রাখবে না, পান খাও। শফিক পান মুখে দিল। মীরা বলল, আমি কি মঞ্জু মামার আনা লিচুর কয়েকটা খেতে পারি, নাকি তাও খাওয়া যাবে না? অনুমতি দিলে খেতে পারি, খাও। আরেকটা কথা, আজ রাতে তোমার কি আর কিছু লাগবে? লাগলে এখনই বলো, বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়বো, তারপর ডেকে তুলবে। এর চেয়ে আগেই ফয়সাল্লা হয়ে যাওয়া ভালো। লাগবে কিছু? সাজতে হবে, নাকি যেমন আছি তেমন থাকলেই হবে? তোমার মধ্যে এই এক অদ্ভুত জিনিস দেখলাম, বিশেষ প্রয়োজনের আগে সাজতে হবে। বাতি তো থাকে নেভানো, তুমি তো আর সাজটা দেখছো না। সব মানুষ তো একরকম না, এক এক মানুষ এক এক রকম। তা ঠিক। শফিক দ্বিতীয় সিগারেটটা ধরাতে ধরাতে বলল, তোমার কথাবার্তায় গণ্ডগোল আছে। তুমি কি করে বললে তোমার মধ্যে এই এক অদ্ভুত জিনিস দেখলাম? তুমি তো একমাত্র আমাকেই দেখেছ, অন্য কারোর সঙ্গে নিশ্চয় বিছানায় যাওনি। আমি একটা কথার কথা বলেছি, এরকম কথা দয়া করে আর বলবে না। তোমার মঞ্জু মামাকে বলতে পারো, আমাকে না। মঞ্জু মামার কথা এখানে এলো কি জন্য? আমি এনেছি তাই এসেছে। মীরা ঘরের কাজ শেষ করে সাজতে বসলো। সিল্কের শাড়ি পরল, ঠোঁটে লিপস্টিক দিল, চোখে কাজল দিল। সে আয়নায় নিজেকে দেখছে, কি সুন্দর মায়া মায়া একটা মুখ। এরকম মায়া মায়া চেহারার একজন তরুণীর সঙ্গে তার স্বামী খারাপ ব্যবহার কি করে করে তা মীরা বুঝতে পারছে না। তার মন খারাপ লাগছে। শফিক খাটে পা দুলিয়ে বসে আছে, নিশো তার গায়ের সঙ্গে গা লাগিয়ে ঘুমোচ্ছে। তবে তার ঘুমের ব্যাপারে কখনোই নিশ্চিত হওয়া যায় না। এই মেয়ে মাঝে মাঝে ঘুমের ভান করে পড়ে থাকে। খুব অস্বস্তিকর সময়ে হঠাৎ উঠে বসে হতভম্ব গলায় বলে, বাবা তোমরা এসব কি করছো?
তাদের একটা শোবার ঘর, দুটো ঘর থাকলে ভালো হতো। একটা ঘরে থাকতো নিশো। নিশো তখন একা ঘুমাতো না, নিশোর সঙ্গে থাকতেন তার দাদু। চাকরিটা যদি সত্যি সত্যি পার্মানেন্ট হয়ে যায় তাহলে সে অবশ্যই দুই শোবার ঘরওয়ালা একটা বাসা ভাড়া করবে। বাবা মা দুজনকেই এনে সঙ্গে রাখবে। চায়ের কাপ হাতে মীরা ঘরে ঢুকেই বলল, তোমার মেয়ে কি ঘুমোচ্ছে? শফিক বলল, হ্যাঁ, আমার কিন্তু মনে হচ্ছে না, চোখ পিট পিট করছে। শফিক কিছু বলল না, চায়ে চুমুক দিয়ে বলল, চাটা ভালো হয়েছে। মীরা বলল, তো আমার সাজ কি তোমার পছন্দ হয়েছে? প্রথম যেদিন বেতন পাবো তোমাকে সাজের কিছু জিনিস কিনে দেব, আমি আরও সুন্দর করে সাজবো। আচ্ছা, দেব। বাসাটা বদলাবে না? বদলাবো, বাবা মাকে সঙ্গে এনে রাখবো। আমি কি বাসা খোঁজা শুরু করব? তুমি কোথায় খুঁজবে? নিশোকে স্কুলে দিয়ে আমরা সব গার্জিয়ানরা বাইরে বসে গল্পগুজব করি, তাদের মাধ্যমে অনেক খবর পাওয়া যায়। তুমি যদি বলো আমি কাল থেকেই বাসা খোঁজা শুরু করব। তাড়াহুড়ো করার কিছু নেই, চাকরি টিকবে কি না এখনও জানি না। বুড়ো বলল, সে আমাকে পরীক্ষা করে দেখছে, পরীক্ষায় পাশ করতে পারলেই চাকরি টিকবে। কি পরীক্ষা? জানি না কি পরীক্ষা, ঘুমোতে আসো, বাতি নেভাও। মীরা সুইচ বোর্ডে হাত দেবার আগেই নিশো বলল, মা এখন নেভাবে না, আমি ঘুমাইনি। সকাল 8টা বাজে। আমজাদ আলী আতর বাড়ির অফিস ঘরে চায়ের কাপ হাতে বসে আছেন। চা বিস্বাদ লাগছে, একটা সিগারেট ধরিয়েছিলেন। সিগারেটে টান দিতেই মাথায় চক্কর দিল, বমি বমি ভাব হলো। সবই শরীরের খারাপের লক্ষণ। রাতে ভালো জ্বর এসেছিল, পা ফুলে ঢোল। তিনি তার ছোট মেয়ে শায়লাকে পায়ে তেল মালিশ করতে বলেছিলেন। শায়লা তেল মালিশ করতে এসে বিস্মিত হয়ে বলল, তোমার পায়ে কি পানি এসেছে নাকি? তিনি কিছু বললেন না, যদিও মেয়ের কাছে সত্যি কথাটা বলার ইচ্ছে একবার হয়েছিল। মেয়ে কথা রাখতে পারবে না, সবাইকে বলে বেড়াবে এই ভয়ে বলেননি। তিনি কানে ধরে উঠবোস করছেন, এই ঘটনা অবশ্যই চাপা থাকা দরকার। তার 3 মেয়ের মধ্যে বড় দুইটার বিয়ে হয়েছে, ওদের কাছে খবর পৌঁছে গেলে বিরাট কেলেঙ্কারি হবে। শ্বশুরবাড়িতে মেয়ে দুইটা অপমানিত হবে। সবচেয়ে বড় সমস্যা তার স্ত্রীকে নিয়ে। এই মহিলার মাথায় সামান্য গোলমাল আছে। রাগারাগি করে, ঘুমের ওষুধ খাওয়া, সিলিং ফ্যানে শাড়ি ঝুলানো প্রায়ই করে। কানে ধরে উঠবোসের কথা শুনলে বিরাট কোনো কেলেঙ্কারি অবশ্যই করবে। আমজাদ সাহেবের শরীর খারাপ নাকি? ক্যাশিয়ার শোভান সাহেব কখন ঘরে ঢুকেছেন, কখন তার চেয়ারে বসেছেন, আমজাদ আলী তা মনে করতে পারলেন না। মনে হয় চায়ের কাপ হাতে নিয়েই তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তিনি শোভান সাহেবের দিকে তাকিয়ে বললেন, একটু মনে হয় খারাপ, রাতে ঘুম হয় নাই, ভাবছি আজ উঠবোস করব না, রেস্ট নেব। শোভান সাহেব বললেন, কিছুক্ষণের জন্য করুন। স্যার আজ বারান্দায় বসেছেন, বারান্দা থেকে দেখবেন যে উঠবোস চলছে। স্যারের নজরে আসা দরকার না? অবশ্যই দরকার। সময় নিয়ে ধীরে সুস্থে করেন, কোনো টাইম লিমিট নাই তো? তা ঠিক, আমি সবাইকে কঠিনভাবে বলে দিয়েছি কেউ ভিড় করবে না। আর আপনার এত লজ্জা পাওয়ারও কিছু নাই, আগে পেটে ভাত, তারপর লজ্জা। কি বলেন, ঠিক বলছি না? জি। আমার ধারণা আরও কয়েকদিন পার হলে স্যার নিজ থেকেই বলবেন আর লাগবে না, অপরাধ মাপ। সেই সম্ভাবনা আছে না? আছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভ রাত্রি।